তাপগতি বিজ্ঞানের প্রথম সূত্র কে আবিষ্কার করে? এটা অবশ্যই জুল আবিষ্কার করে। অধ্যায় 4 ফার্স্ট ল অফ থিওরিমেটিক্স, অর্থাৎ তাপগতি বিজ্ঞানের প্রথম সূত্র নিয়ে যত রকমের প্রশ্ন, সমীকরণ, সমাধান আছে সব এই অধ্যায়তে আছে। তো অর্থাৎ 4 অধ্যায়, এই জন্য 4.1। তাপগতি বিজ্ঞানের প্রথম সূত্র আবিষ্কার করেন জুল। কাজের একক লিখো। আমরা জানি যে কাজের একক হলো জুল। একে নিউটন পার মিটার দ্বারাও প্রকাশ করা হয়, নিউটন পার মিটার। এটা হলো এসআই একক অথবা এমকেএস, নিউটন পার মিটার। অর্থাৎ প্রতি মিটারে কত নিউটন বল প্রয়োগ করা হচ্ছে তার উপর ভিত্তি করে জুলকে হিসাব করা হয়, আর একে আমরা সিজিএস এর জুলে গণনা করে থাকি, এবং সিজিএস এর একক হলো আর্গ। 1 জুল সমান 10⁻⁷ আর্গ। সমষ্ণ প্রক্রিয়ায় চাপ ও আয়তনের সম্পর্ক। সমষ্ণ প্রক্রিয়ায় চাপ ও আয়তনের সম্পর্ক হলো ভি টু দি পাওয়ার গামা ইন্টু পি ইকুয়ালস টু ধ্রুবক, অর্থাৎ ভি ওয়ান গামা পি1 সমান ভি2 গামা পি2 সমান ভি3 গামা পি3, এরকম। তাপগতি বিজ্ঞানের প্রথম সূত্রে কোন দুটি সম্পর্ক নিয়ে আলোচনা করা হয়েছে? তাপ ও যান্ত্রিক শক্তি। তাপ ও যান্ত্রিক শক্তি। প্রথম সূত্রে তাপ ও যান্ত্রিক শক্তি নিয়ে আলোচনা করা হয়েছে। কাজ কাকে বলে? কাজ কোনো বস্তুর উপর বল প্রয়োগ করা হলে যদি বস্তুটির অপসারণ ঘটে তবে কিছু কাজ করা হয়। সুতরাং কাজ W হলো প্রযুক্ত বল ও অপসারণের ডি গুণফল, অর্থাৎ আমরা যদি সহজ ভাষায় বলি বল এবং সরণের গুণফলকেই কাজ বলে। অর্থাৎ কোনো বস্তুর উপর বল প্রয়োগে যদি বস্তুটির সরণ হয় তবে তাকে কাজ বলে, সেই ক্ষেত্রে F equals to Fs। জুল কাকে বলে? জুল আর যদি বলা হয় যে তাপগতি বিজ্ঞানে কাজ কাকে বলে, সেই ক্ষেত্রে হলো কোনো পদার্থের তাপমাত্রা বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে তাকে কাজ বলে। জুল কাকে বলে? জুল কোনো পদার্থের উপর 1 নিউটন বল প্রয়োগ করা হলে পদার্থটি বলের প্রয়োগ বিন্দু থেকে 1 মিটার এগিয়ে আসলে সে কাজকে 1 জুল বলে। অর্থাৎ 1 নিউটন বল প্রয়োগে কোনো বস্তু যদি 1 মিটার দূরত্ব অতিক্রম করে, অর্থাৎ সরণ 1 মিটার হয়, অর্থাৎ F এর মান এবং S এর মান যদি 1 মিটার হয় তবে কাজকে আমরা 1 জুল বলতে পারি, আর 1 জুলকে 10⁻⁷ আর্ক বলা যায়। ডাইন কাকে বলে? ডাইন এক ডাইনের একটি প্রতিবন্ধক। ডাইন হলো একটা ওজনের একক, ওজন না, ভরের একক। এক ডাইন একটি প্রতিবন্ধককে 1 সেন্টিমিটার দূরে সরাতে যে কাজ করতে হয় তাকে এক ডাইন বলা হয়। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় চাপ ও আয়তনের মধ্যে সম্পর্ক লিখো। রুদ্ধতাপীয় প্রক্রিয়া একটু আগে আমরা পড়েছিলাম। 1 ডাইন কত গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড? 1 গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড। 1 নিউটন কত ডাইন? 1 নিউটন 10⁵ ডাইন। 1 নিউটন 10⁵ ডাইন, আর 1 জুল 10⁷ আর্গ। 1 জুল 10⁷ আর্গ। 1 আর্গ 1 ডাইন আর 1 সেন্টিমিটার গুণ করলে 1 আর্গ পাওয়া যায়। 1 ডাইন এবং 1 সেন্টিমিটার গুণ করলে 1 আর্গ পাওয়া যায়। 1 জুল কত নিউটন মিটার? 1 জুল 1 নিউটন মিটার। 1 জুল 1 নিউটন মিটার। 1 জুল 1 নিউটন মিটার বা 1 নিউটন পার মিটার। 1 নিউটন পার মিটারকে 1 জুল বলা হয়। যদি 1 মিটারের উপর 1 নিউটন, 1 মিটার ক্ষেত্রফল বা 1 মিটার দৈর্ঘ্যের যদি কোনো বস্তুর উপর 1 নিউটন বল প্রয়োগ করে 1 মিটার সরণ ঘটানো হয় তবে তখন তাকেই 1 জুল বলা হয়। যান্ত্রিক কাজ কাকে বলে? যান্ত্রিক কাজ স্থির চাপে গ্যাসের সম্প্রসারণ বা সংকোচনের ফলে যে কাজ হয় তাকে আয়তন পরিবর্তন জনিত কাজ বলা হয়। কাজ সমান চাপ গুণ আয়তন পরিবর্তন অথবা PdB।
চাপে গ্যাসের সম্প্রসারণ বা সংকোচনের ফলে যে কাজ হয় তাকে আয়তন পরিবর্তনজনিত কাজ বলা হয়। তো আয়তন পরিবর্তনজনিত কাজ কাকে বলে? আয়তন পরিবর্তনজনিত কাজকে চাপ দিয়ে গুণ করলে আমরা যান্ত্রিক কাজ পেয়ে যাব। অভ্যন্তরীণ শক্তি কাকে বলে? অভ্যন্তরীণ শক্তি একটি সিস্টেমের সম্ভাব্য সকল প্রকার শক্তির সমষ্টিকে উক্ত সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বলে। অর্থাৎ প্রতিটা বস্তুর মধ্যেই শক্তি নিহিত থাকে, আমরা তাকে বিভব শক্তি বলি, আর এই বিভব শক্তি হলো তার অভ্যন্তরীণ শক্তি। অভ্যন্তরীণ শক্তির দুটি বৈশিষ্ট্য লিখো। অভ্যন্তরীণ শক্তির দুটি বৈশিষ্ট্য। অভ্যন্তরীণ শক্তি যে কোনো সিস্টেমের একটি সহজাত ধর্ম বা পরিবর্তনীয় রাশিগুলো দ্বারা প্রকাশ করা হয়। অভ্যন্তরীণ শক্তি যে কোনো সিস্টেমের একটি সহজাত ধর্ম বা পরিবর্তনীয় রাশিগুলো দ্বারা প্রকাশ করা হয়। অভ্যন্তরীণ শক্তি যে কোনো সিস্টেমের একটি সহজাত ধর্ম। অভ্যন্তরীণ শক্তি যে কোনো সিস্টেমের একটি সহজাত ধর্ম বা পরিবর্তনীয় রাশিগুলো দ্বারা প্রকাশ করা হয়। খ, কোনো সিস্টেম একটি তাপগতীয় অবস্থায় থাকলে তার অভ্যন্তরীণ শক্তি ইউ একই থাকে। কোনো সিস্টেম একটি তাপগতীয় অবস্থায় থাকলে তার অর্থাৎ যদি কোনো বস্তুর তাপ পরিবর্তন করা না হয় তবে তার অভ্যন্তরীণ শক্তি ইউ অর্থাৎ সমস্ত শক্তি কোনো পরিবর্তন হবে না। আর ক নম্বরে বলা হয়েছে অভ্যন্তরীণ শক্তি যে কোনো সিস্টেমের একটি সহজাত ধর্ম, অর্থাৎ এটা একটা সহজাত ধর্ম বলতে বোঝায় যেটা জন্ম থেকেই পায়। তো ওই বস্তুটাও জন্ম থেকে অর্থাৎ সৃষ্টি থেকেই ওই শক্তিটা পেয়ে গিয়েছে, বা পরিবর্তনীয় রাশিগুলো দ্বারা প্রকাশ করা যায়। অথবা পরিবর্তনীয় রাশিগুলো দ্বারা প্রকাশ করা যায় বলতে যেমন ভর থেকে শব্দ হয়ে গেল, ভর থেকে তাপ হয়ে গেল, সেই ক্ষেত্রে। তাপগতি বিজ্ঞানের একটি কার্যক্ষেত্র লিখো। তাপগতি বিজ্ঞানের কার্যক্ষেত্র বিপুল, যেমন বাষ্পচাপ অবনমনের ব্যান্ড হফ সূত্র, স্ফুটনাঙ্ক উন্নয়ন, হিমাঙ্ক অবনমন, দশা সূত্র এবং বন্টন সূত্র সহ ভৌত রসায়নের অধিকাংশ গুরুত্বপূর্ণ সূত্রসমূহ তাপগতি বিজ্ঞানের সূত্র থেকে উৎপাদন করা যায়। এখানে একটি চেয়েছে, আমরা অনেকগুলি বললাম। বাষ্পচাপ অবনমনের ব্যান্ড হফ সূত্র, স্ফুটনাঙ্ক উন্নয়ন, হিমাঙ্ক অবনমন, দশা সূত্র এবং বন্টন সূত্র সহ ভৌত রসায়নের আবিষ্কৃত গুরুত্বপূর্ণ সূত্রসমূহ তাপগতি বিজ্ঞান থেকে উৎপাদন করা যায়। তাপগতি বিজ্ঞানের একটি সীমাবদ্ধতা লিখো। সবকিছুরই সীমাবদ্ধতা আছে, তার নেই তাপগতি বিজ্ঞান ভারী অর্থাৎ বৃহদাকার পরিমাণ বিশিষ্ট পদার্থের তাপ, চাপ ইত্যাদির ধর্ম নিয়ে আলোচনা করা হয়, কিন্তু ক্ষুদ্রাকৃতির পদার্থ নিয়ে আলোচনা করা হয় না। এটা হলো তাপগতি বিজ্ঞানের সীমাবদ্ধতা, অর্থাৎ তাপ যন্ত্রগুলো বৃহদাকার হয়। ন্যানোমিটারে অর্থাৎ ন্যানো টেকনোলজির যেই সাইজের যন্ত্র ব্যবহার করে ওই সাইজের যন্ত্র দিয়ে আমরা তাপ ইঞ্জিন এখনো পর্যন্ত তৈরি করতে পারিনি। তাপগতীয় প্রক্রিয়া সমূহের মধ্যে চারটি নাম লেখো। তাপগতীয় প্রক্রিয়া সমূহের মধ্যে চারটি নাম লেখো। তো একটি তাপগতীয় ধারা একটি অবস্থা হতে আরেক অবস্থা পরিবর্তন ঘটলে তাকে বলে প্রক্রিয়া। যেমন একটি সমচাপীয় প্রক্রিয়া, এটি নির্দিষ্ট চাপে হয় অর্থাৎ চাপের কোনো পরিবর্তন হবে না। একটি আইসোকোরিক প্রক্রিয়া, এটা আয়তন অর্থাৎ আয়তনিক প্রক্রিয়াও বলা যেতে পারে, এটা আয়তন নির্দিষ্ট থাকে। একটি সমতাপীয় প্রক্রিয়া, তাপ সমান থাকে, তাপ পরিবর্তন করা হয় না। একটি রুদ্ধতাপীয় প্রক্রিয়া, তাপ গ্রহণ বা বর্জন ছাড়াই ঘটে অর্থাৎ সিস্টেম সম্পূর্ণ পরিবেশ থেকে বিচ্ছিন্ন। তো এই ছিল চারটি ধাপ। 4.20 তাপবিজ্ঞানের প্রথম সূত্রের গাণিতিক সমীকরণটি হলো dQ = dE + PdV। এটা হলো অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে নির্ণয় এবং সিস্টেম দ্বারা
বাহ্যিক কাজ সম্পাদন, অর্থাৎ এটা হলো আমাদের কৃত কাজ, অর্থাৎ যেটা আমরা বিদ্যুৎ শক্তি হিসেবে পাই, এবং এটা হলো যেটা ইঞ্জিনটা গরম করতে যে শক্তিটা ব্যয় হয়, এটা হলো ওইটা। আর এটা হলো মোট শক্তি। অন্তরিষ্ট সিস্টেমের ক্ষেত্রে ডিই ইকুয়ালস টু 0 তাপবিজ্ঞানের প্রথম সূত্রে গাণিতিক রূপ। সমতাপীয় প্রক্রিয়া ও রুদ্ধতাপীয় প্রক্রিয়ার মধ্যে একটি পার্থক্য লিখো। সমতাপীয় প্রক্রিয়া ও রুদ্ধতাপীয় প্রক্রিয়ার মধ্যে একটি পার্থক্য। উত্তর, এই প্রক্রিয়ার ধারা ও পরিবেশের মধ্যে তাপ বিনিময় হয়। সমতলীয় প্রক্রিয়া ও রুদ্ধ প্রক্রিয়ার মধ্যে একটি পার্থক্য লিখো। সমতলীয় প্রক্রিয়া সমতাপীয় প্রক্রিয়ায় তাপ সমান থাকে, অর্থাৎ তাপ হলো এক প্রকার শক্তি, অর্থাৎ তাপের পরিমাণ সমান থাকবে, তাপমাত্রা ওঠানামা করতে পারে। অন্যদিকে রুদ্ধতাপীয় প্রক্রিয়া হলো তাপমাত্রা স্থির থাকবে, অর্থাৎ যদি সিস্টেমের তাপমাত্রা কমে যায় সেক্ষেত্রে বাইরে থেকে তাপ দিয়ে আগের মতো তাপ বানানো হবে, অথবা যদি তাপ বেড়ে যায় তাহলে তাপমাত্রা কমানো হবে। অথবা বলা যেতে পারে সমতাপীয় প্রক্রিয়া তাপের পরিবর্তন হয় আর রুদ্ধতাপীয় প্রক্রিয়া তাপের পরিবর্তন হয় না, অর্থাৎ এটার মধ্যে তাপের পরিবর্তন হবে, অর্থাৎ বাইরে থেকে তাপ, সমতাপীয় প্রক্রিয়া বাইরে থেকে তাপ দিয়ে অথবা ভিতর থেকে তাপ বর্জন করে তাপমাত্রা সবসময় স্থির রাখা হবে। ধরো 50 ডিগ্রি সেলসিয়াসই রাখা হবে পুরো পরীক্ষা জুড়ে। প্রয়োজনে বাইরে থেকে তাপ দিবে, প্রয়োজনে ভেতর থেকে সরাবে। আর রুদ্ধতাপীয় প্রক্রিয়া হলো তাপ স্থির, মানে তাপ একটা ঘরের মধ্যে বন্দি, এখন তাপমাত্রা বেড়ে 50 থেকে 100 হোক আর 50 থেকে 0 হোক এটা দেখার বিষয় না, অর্থাৎ তাপ বাইরে বের হতেও দিবে না এবং বাহিনী থেকে তাপ আসতেও দিবে না, এটা হলো রুদ্ধতাপীয় অর্থাৎ বন্দি। আপেক্ষিক তাপ কাকে বলে? আপেক্ষিক তাপ 1 গ্রাম কোনো বস্তুর তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস অথবা 1 কেলভিন বৃদ্ধি করতে যে তাপ প্রয়োজন হয় তাকে ওই সিস্টেমের আপেক্ষিক তাপ বলা হয়। 1 গ্রাম কোনো বস্তুর তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বা 1 কেলভিন বৃদ্ধি করতে যে তাপ প্রয়োজন হয় তাকে ওই সিস্টেমের আপেক্ষিক তাপ বলে। অর্থাৎ 1 গ্রামের একটা বস্তুকে যদি আমরা তাপ দেই, ধরো 2 জুলের তাপ দিলাম, তাপ দেওয়ার পর বস্তুটার তাপমাত্রা পূর্বে ছিল 25 ডিগ্রি সেলসিয়াস, এখন বেড়ে 26 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেছে, তো ওইটার আপেক্ষিক তাপ হলো 2 জুল। মোলার তাপ ধারণ ক্ষমতা কাকে বলে? মোলার তাপ ধারণ ক্ষমতা সিস্টেমের ভর 1 গ্রাম হলে তার তাপ ধারণ ক্ষমতাকে আপেক্ষিক তাপ এবং 1 মোল হলে তাকে মোলার তাপ ধারণ ক্ষমতা বলে। অর্থাৎ এটা যদি 1 গ্রাম না হয়ে 1 মোল হতো তবেই হয়ে যেত মোলার তাপ ধারণ ক্ষমতা। রুদ্ধতাপীয় প্রক্রিয়া কাকে বলে? একটু আগেই বলেছি, যে প্রক্রিয়া দ্বারা পরিবেশের মধ্যে তাপ বিনিময় হয় না তখন সেই প্রক্রিয়াকে রুদ্ধতাপীয় প্রক্রিয়া বলে। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় dq equals to 0, অর্থাৎ সিস্টেম দ্বারা পরিবেশের ওপর কৃত কাজ 0। এই প্রক্রিয়ায় দেখা যায় যদি কোনো গরম পানিকে একটি থার্মোফ্লাক্সে রাখা হয়। থার্মোফ্লাক্স বলতে আমরা এগুলাকে ফ্লাক্স বলে থাকি, থার্মোফ্লাক্স না বলে শুধু ফ্লাক্স বলে, অর্থাৎ চা বিক্রি করা হয় যেই ফ্লাক্সে করে ওগুলো থার্মোফ্লাক্স বলা যেতে পারে। সম্প্রসারণজনিত কাজ কাকে বলে? সম্প্রসারণজনিত কাজ চাপ হ্রাস করলে গ্যাস সম্প্রসারিত হয়। চাপ হ্রাস করে যদি চাপ কমায় দাও তাহলে অবশ্যই গ্যাস প্রসারিত হবে এবং এর ফলে সম্পাদিত কাজই হলো সম্প্রসারণজনিত কাজ। সিবি কি? সিবি হলো, সিতে হলো কনস্ট্যান্ট, বি হলো আয়তন, তার মানে কি যে তাপীয় প্রক্রিয়ায় আয়তন স্থির থাকে তাকেই সিবি দ্বারা প্রকাশ করা হয় এবং বইয়ের ভাষায় আমরা পড়ি স্থির আয়তনে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে মোলার আপেক্ষিক তাপ বলে, একে সিবি দ্বারা সূচিত করা হয়। স্থির আয়তনে 1 মোল গ্যাসের তাপমাত্রা অর্থাৎ পরিমাণটা হলো 1 মোল, এটার তাপমাত্রা যদি আমরা 1 কেলভিন বৃদ্ধি করতে চাই তো যে পরিমাণ তাপের প্রয়োজন হবে তাকে মোলার আপেক্ষিক তাপ বলে, একে সিবি দ্বারা সূচিত করা হয়।
সিপি কি, ওইটাও একই। সিতে কনস্ট্যান্ট পি হলো চাপ, এবার স্থির আয়তনে, এবার স্থির আয়তনে না স্থির চাপে, এখানে ভুল লেখা হয়েছে, পি মানে চাপ। স্থির চাপে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে ধ্রুব চাপে, যেখানে আবার ঠিক লিখছে, ধ্রুব চাপে মোলার তাপ ধারণ ক্ষমতা বলে এবং একে সিপি দ্বারা সূচিত করা হয়। এটা হলো স্থির চাপে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে সিপি দ্বারা প্রকাশ করা হয়, আর তাকে বাংলায় বলা হয় ধ্রুব চাপে মোলার তাপ ক্ষমতা। সিপি এবং সিবি এর মধ্যে সম্পর্ক, এখানে সিপি হলো বড় ভাই, সিবি ছোট ভাই, এবং ছোট ভাইকে বড় ভাইয়ের সমান করতে হলে আর বছর যুক্ত করতে হবে, অর্থাৎ সিপি সমান সিবি প্লাস আর। তারপরে হেরফের অর্থাৎ সমীকরণ করে আমরা আর সমান সিপি মাইনাস সিবি লিখতে পারি, অর্থাৎ আর সবসময় ধনাত্মক বের হবে এই ক্ষেত্রে। গ্যাসের অন্তঃস্থ শক্তি বা অভ্যন্তরীণ শক্তি কিসের উপর নির্ভর করে? এটা শুধুমাত্র তাপের উপর নির্ভর করে, চাপ এবং আয়তনের উপর নির্ভর করে না। তাও আমরা দেখি, নির্দিষ্ট পরিমাণ গ্যাসের অন্তঃস্থ শক্তি শুধুমাত্র এর তাপমাত্রার উপর নির্ভর করে। কিসের উপর? তাপমাত্রার উপর। যদি তাপমাত্রা বাড়ে অন্তঃস্থ শক্তি বাড়বে, তাপমাত্রা কমলে অন্তঃস্থ শক্তি কমবে। এর আয়তন ও চাপের উপর নির্ভর করে না। এর আয়তন কি, চাপ কেমন তার উপর নির্ভর করে না। গ্যাসের অন্তঃস্থ শক্তির পরিবর্তন কিসের উপর নির্ভর করে? গ্যাসের অন্তঃস্থ শক্তির পরিমাণ তাপের উপর নির্ভর, তাপমাত্রার উপর নির্ভর করে। স্থির আয়তনে গ্যাসের আপেক্ষিক তাপের গাণিতিক সমীকরণ আছে। স্থির আয়তনে আপেক্ষিক স্থির আয়তন হলো সিবি, আর আয়তনের তাপের গাণিতিক সমীকরণ হলো ডিডিটি অফ কিউ, অর্থাৎ তাপমাত্রা বাড়লে কিউও বাড়বে। কিউ হলো শক্তি বা জুল, 4 একক জুল। স্থির চাপে গ্যাসের আপেক্ষিক তাপের সংজ্ঞা দাও। স্থির চাপে গ্যাসের আপেক্ষিক তাপের সংজ্ঞা। স্থির চাপে গ্যাসের আপেক্ষিক তাপের সংজ্ঞা। চাপ স্থির রেখে এক ভরের কোনো গ্যাসের, ওটা হলো যে সিপি যে সংজ্ঞাটা ওইটাই। চাপ স্থির রেখে একক ভরের কোনো বস্তুর বা 1 গ্রাম কোনো বস্তুর তাপমাত্রা 1 ডিগ্রি অথবা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ প্রয়োজন হয় তাকে গ্যাসের আপেক্ষিক তাপ বলে, একে সিপি দ্বারা প্রকাশ করা হয়। স্থির চাপে গ্যাসের আপেক্ষিক তাপের গাণিতিক রূপ লেখো। স্থির চাপে একক ভরের কোনো বস্তুর তাপমাত্রা ডিটি পরিমাণ বৃদ্ধি করতে ডিকিউ পরিমাণ প্রয়োজন হলে স্থির চাপে গ্যাসের আপেক্ষিক তাপ হবে সিপি ইকুয়ালস টু ডিডিটি অফ কিউ, পি বিনা পি। তাপগতিবিজ্ঞানের প্রথম সূত্রের ব্যাখ্যা দাও। তাপগতিবিজ্ঞানের প্রথম সূত্র হলো, যখন কোনো সিস্টেমে তাপ সরবরাহ করা হয় তখন এর কিছু অংশ ব্যয় হয় অন্তঃস্থ শক্তি বৃদ্ধিতে, যে বাকি অংশ ব্যয় হয় এবং বাকি অংশ ব্যয় হয় বাহ্যিক কাজ সম্পাদনে। অর্থাৎ একটা সিস্টেমে যদি আমরা, এটা হলো একটা সিস্টেম, এটার ভিতরে অনেক যন্ত্রমন্ত্র আছে, তো আমরা এর মধ্যে দিয়ে তাপ দিলাম, এখানে ধরো জ্বালানি পুড়িয়ে তাপ সৃষ্টি করতেছি। তো প্রথমে এই সিস্টেমটা গরম হবে, এই গরম হতে তাপের একটা অংশ ব্যবহার হবে এবং এটা গরম হয়ে যে বিদ্যুৎ সাপ্লাই দিবে সেটা কিছুটা ব্যয় হবে। তো বাংলাদেশের যে বিদ্যুৎ প্রকল্প তার 70%ই ব্যয় হয় তাপের ওপরে, এবং তাপ ইঞ্জিন দ্বারা, অর্থাৎ ইঞ্জিন দ্বারা পরিবেশের ওপর তাপ প্রদানের মাধ্যমে, এবং বাকি 30% কনভার্ট হয় বিদ্যুৎ শক্তিতে। তাই আমাদের বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়া প্রয়োজন, অন্যথায় দিন দিন পৃথিবীর তাপমাত্রা বেড়েই চলবে। তাপগতিবিজ্ঞানের প্রথম সূত্রের তাৎপর্য লিখো। তাপগতিবিজ্ঞানের প্রথম সূত্রের প্রধান তাৎপর্য হলো, নির্দিষ্ট পরিমাণ তাপ পেতে হলে বা উৎপন্ন করতে হলে নির্দিষ্ট পরিমাণে কাজ সম্পাদন করা প্রয়োজন। যদি আমরা নির্দিষ্ট তাপ পেতে চাই তো সেই ক্ষেত্রে আমাদের নির্দিষ্ট কাজও করতে হবে। কাজ মানে তাপ শক্তি দিতে হবে, তাপ শক্তি দিলেই আমরা তাপ পাবো। তো শক্তির একক জুল। তাপ শক্তি হোক, শব্দ শক্তি হোক, আর গতিশক্তি হোক, এগুলোকে আমরা জুলই বলে থাকি। গ্যাসের আপেক্ষিক তাপদ্বয়ের মধ্যে কোনটি বড়? অবশ্যই সিপি বড়, সিবি ছোট। তো সেই ক্ষেত্রে এখানে বলে দেওয়া হয়েছে গ্যাসের আপেক্ষিক তাপ সিপি স্থির আয়তন। তুমি বলতে পারো যে স্থির চাপে গ্যাসের আপেক্ষিক তাপ এবং স্থির আপেক্ষিক চাপ স্থির আয়তনে গ্যাসের আপেক্ষিক চাপ থেকে বড়। তো সেই ক্ষেত্রে সিপি ইজ গ্রেটার দেন সিবি।
তো আমরা সিপি মাইনাস সিবি ইকুয়ালস টু আর পাবো, যা অবশ্যই ধনাত্মক রাশি হবে কারণ পরের রাশিটা ছোট। গ্যাসের আপেক্ষিক তাপদ্বয়ের সম্পর্ক লিখো। গ্যাসের আপেক্ষিক তাপদ্বয়ের সম্পর্ক লিখো। স্থির চাপে গ্যাসের আপেক্ষিক তাপ সিপি, স্থির চাপে গ্যাসের আপেক্ষিক তাপ সিপি এবং স্থির আয়তনে গ্যাসের আপেক্ষিক তাপ সিবি। স্থির আয়তনে সিবি, এই সমীকরণ হলো সিপি মাইনাস সিবি ইকুয়ালস টু আর। এখানে আর হলো মোলার গ্যাস ধ্রুবক আর যার মান হলো সিপি বাই সিবি। না, এর মান না, সমষ্ণ লেখো ও রুদ্ধতাপীয় লেখর ঢাল সম্পর্ক লিখো। তো এটার ঢাল হলো রুদ্ধতাপীয় লেখর ঢাল সমান গামা ইন্টু সমষ্ণ লেখর ঢাল। এখানে হবে সমষ্ণ লেখর ঢাল, নট রুদ্ধতাপীয় লেখর ঢাল। এখানে হবে সমষ্ণ, এখানে রুদ্ধতাপীয়, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমরা গামা ইকুয়ালস টু সিপি বাই সিবি লিখতে পারি। এই যে এখানে আবার ঠিক মতো লেখা হয়েছে রুদ্ধতাপীয় ঢাল সমষ্ণ লেখার ঢাল। আমরা যদি এটা ওই পাশে নিয়ে যাই গামার সাথে ইন্টু হয়ে যাবে, সেই ক্ষেত্রে ওখানে কি ছিল, সমষ্ণ লেখার ঢাল ছিল। তো এটা হলো ওইটারই গাণিতিক রূপ। সমষ্ণ প্রক্রিয়া কি, যে প্রক্রিয়ায় তাপমাত্রা সমান রাখা হবে, প্রয়োজনে বাইরে থেকে তাপ প্রদান করা হতে পারে অথবা ভিতর থেকে তাপ বর্জন করা হতে পারে, কিন্তু তাপমাত্রা একই রাখা হবে। যদি পরীক্ষা 25 ডিগ্রি সেলসিয়াসে শুরু করা হয় তবে তা 25 ডিগ্রি সেলসিয়াসেই শেষ করা হবে, মাঝখানে 26, 27 অথবা 24, 23, 0 ডিগ্রি এরকম হবে না। রুদ্ধতাপীয় প্রক্রিয়া, রুদ্ধতাপীয় প্রক্রিয়া হলো একটা বদ্ধ সিস্টেমের মধ্যে নির্দিষ্ট তাপশক্তি নিয়ে, অর্থাৎ ধরো 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিয়ে কাজ শুরু করলো, এরপর সিস্টেমে কাজ করার যন্ত্র চলাফেরা করার কারণে তাপমাত্রা বেড়ে গেছে, 52, 53, 54 হতে পারে, কমেও যেতে পারে, কিন্তু বাইরে তাপ বর্জন করবে না, তাকে বলা হয় রুদ্ধতাপীয় প্রক্রিয়া। মূলত সমষ্ণ প্রক্রিয়ায় আমরা বিদ্যুৎ পেয়ে থাকি, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তা পাওয়া কষ্টকর। আদর্শ এক পারমাণবিক গ্যাসের জন্য সিপি এবং সিবি এর মান লেখো। আদর্শ এক পারমাণবিক গ্যাসের জন্য সিবি সমান 3/2R, সিবি সমান 3/2R। আর আমরা জানি যে সিপি ইকুয়ালস টু সিবি প্লাস আর, সিবির জায়গায় সিবির মান 3/2R লিখেছি, লসাগু করে আমরা 5/2 পেয়ে গিয়েছি। অর্থাৎ আদর্শ পারমাণবিক গ্যাসের জন্য সিপির মান এবং সিবি এর মান, সিবি এর মান থেকে আমরা সিপি এর মান বের করব। ত্রিপরমাণু গ্যাসের গামা এর মান হলো 1.33, ত্রিপরমাণুর গ্যাসের গামা এর মান হলো 1.33। অন্তস্থ শক্তি কি, অন্তস্থ শক্তি, এটা তো একটু আগেও পড়েছিলাম। প্রত্যেক বস্তুর মধ্যে অন্তর্নিহিত শক্তি রয়েছে যা কাজ সম্পাদন করতে পারে এবং অন্য শক্তিতে রূপান্তর হতে পারে, তাকেই অন্তস্থ শক্তি বলে। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় গ্যাস কর্তৃক কৃত কাজের সমীকরণটি লিখো। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় গ্যাস কর্তৃক কৃত কাজের সমীকরণ W equals to CB into T1 minus T2, W সমান CB into W সমান CB into W সমান CB into T1 minus T2। CB হলো স্থির আয়তনের চাপ, স্থির আয়তনের তাপ, এবং W হলো কাজ, T1 হলো প্রথম তাপমাত্রা, T2 হলো দ্বিতীয় তাপমাত্রা। সংকট তাপমাত্রা কি, যে সর্বোচ্চ তাপমাত্রায় রেখে কোনো একটি গ্যাসকে চাপ করলে তা তরলে পরিণত হয় তাকে সংকট তাপমাত্রা বলে। আমরা জানি যে গ্যাসকে তরলে রূপান্তর করা যায়, যেমন গ্যাস সিলিন্ডার, মিথেন গ্যাসের সিলিন্ডার, অক্সিজেন সিলিন্ডার, কার্বন ডাই অক্সাইডের সিলিন্ডার। তো এর মধ্যে গ্যাস তরল অবস্থায় থাকে, কিভাবে থাকে, এর জন্য সর্বোচ্চ যে তাপমাত্রায় গ্যাসকে চাপ প্রয়োগ করলে তা তরলে পরিণত হয় তাকে সংকট তাপমাত্রা, তাকে ওই গ্যাসের সংকট তাপমাত্রা বলে।